আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ট্রাফিক পুলিশ দায়িত্ব নেয় শিক্ষার্থীদের সড়ক থেকে সরে আসার আহ্বান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 15ই আগস্টে অনাকাঙ্ক্ষিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ, বলছেন মুজাহিদুল ইসলাম সেলিম। সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত না করার তাগিদ। নির্বাচনের বিষয়টিকে পিছিয়ে রাখতে পারি না, অথবা যেটা মানুষের মধ্যে আবার নানা ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। বিরাজনীতিকরণ, রাজনীতিবিদদের দিয়ে কিছু হবে না, এটাও কিন্তু একটা খুবই প্রতিক্রিয়াশীল রাজনীতি। বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। ওবায়দুল কাদের সহ 101 জন নেতাকর্মী আসামি। শিক্ষক নিহতের ঘটনায় মামলা করেছেন তার বাবা। খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া, চিকিৎসার জন্য শিগগিরই নেওয়া হবে বিদেশে, জানালেন মির্জা ফখরুল। নতুন ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরো 4 উপদেষ্টা। বিকেলে বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। রাজধানীতে মাছ ও সবজি বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। চাঁদাবাজি বন্ধের প্রভাব, বলছেন বিক্রেতারা। চাঁদাবাজি বর্তমানে যেরকম না নাই, এরকম না যদি আরো কিছুদিন থাকে, আমি মনে করি যে সবজির দামটা আরো। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। 15 আগস্টে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কথা বলেছেন সমন্বয়ক সার্জিস আলম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে ব্রিফিং করেন তিনি। জানান, এ ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘন। ধানমন্ডি 32 নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত কিনা তার তদন্ত চলছে। হুঁশিয়ার করেন, এই ঘটনার সাথে কোনো সমন্বয়ক জড়িত থাকলে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দায়িত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তিনি বলেন, জিয়াউর রহমান ও শেখ মুজিবুর রহমান সম্মানিত মানুষ। তাদের মৃত্যু দিবসে কেউ শোক প্রকাশ করলে তাতে বাধা দেয়াকেও সমর্থন করে না বৈষম্য বিরোধীরা। এ সময় ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান, সড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে, তাই ছাত্র সমাজের এই কাজ করার আর প্রয়োজন নেই। আমরা জানি না যে ওই স্টুডেন্টরা আসলে কোন মতাদর্শ ধারণ করে, ইভেন আমরা তাদেরকে এখানে আসলে ডিফাইনও করতে পারবো না। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। এটা আমাদের প্রথম ডিসিশন। তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করার প্রয়োজন, একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। সমন্বয়ক সার্জিসের আহ্বানের পর রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছেন কিনা সেই খোঁজ খবর রাখছেন আমার সহকর্মী লাভলি বিথি। তিনি রয়েছেন রাজধানীর সায়েন্স ল্যাবের সিটি কলেজ এলাকায়, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বিথি, কেমন দেখছেন রাস্তার পরিস্থিতি এবং এখনো কি ট্রাফিক পুলিশের সাথে কাজ করে যাচ্ছেন কিনা সাধারণ শিক্ষার্থীরা? গত কয়েকদিন ধরেই কিন্তু, অর্থাৎ যখন পুলিশ সদস্যরা কর্মবিরতিতে ছিল, তারপর তাদেরকে যখন যোগদানের কথা বলা হয়, যোগদানের পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু আমরা বিভিন্ন পয়েন্টে, যে ট্রাফিক পয়েন্টগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা কমতে দেখেছি। তবে একদম কমে গেছে বা চলে গেছে সেটাও কিন্তু বলা যাবে না। তার কারণ আজকে আমি বাংলা মোটর থেকে সায়েন্স ল্যাবে আসতে আসতে বেশ কিছু পয়েন্ট ঘুরলাম, রাস্তা দিয়ে ঘুরলাম, সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিল না। তবে সায়েন্স সিটি কলেজের সামনে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য, যানবাহন নিয়ন্ত্রণের জন্য কিন্তু
রাস্তায় দাঁড়িয়ে আছেন। এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির সময় কিন্তু যানবাহন বা ট্রাফিক কিন্তু মেনটেন করাটা একটু কঠিন হয়ে যায়। তারপরেও তারা বৃষ্টিতে ভিজে এই কাজগুলো করছেন। আর এই এরিয়াতে কিন্তু আমি বিজিবির একটি গাড়ি এবং পুলিশের একটি গাড়ি কিন্তু দেখেছি, অর্থাৎ এই এরিয়াতেও টহল আছে, তারা ঘুরে ফিরে এই এরিয়াগুলোতে টহল দিচ্ছেন এবং তার পাশাপাশি এই শিক্ষার্থীরা কাজ করছেন। অর্থাৎ 5 আগস্টে সরকার পতনের পর থেকে কিন্তু বেশ কয়েকদিন কিন্তু রাস্তাঘাটে কিন্তু বেশ বিশৃঙ্খলা ছিল, একদম নিয়ন্ত্রণহীন ছিল। তারপর কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রাস্তার সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য কিন্তু শিক্ষার্থীরা ঢাকা সহ সারা দেশেই কিন্তু নেমেছিল এবং তাদের এই কর্মকাণ্ডে আসলে যেহেতু স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরাও ছিল, তাদের এই কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে। যেহেতু তাদের মধ্যে অভিজ্ঞতা একটু কম, সেই কারণে একটু সমালোচনা ছিল, কিন্তু ওভারঅল কিন্তু তাদের যে কাজের প্রশংসা কিন্তু সবাই করেছেন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু তাদের এই কাজের প্রশংসা করেছেন। তবে যেহেতু আজকে প্রধান সমন্বয়কদের মধ্যে থেকে সিদ্ধান্ত হয়েছে যে পুলিশ যেহেতু বাড়ছে, পুলিশের সদস্য ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাও আগের পর্যায়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের থাকার কোনো প্রয়োজন নেই। আর রোববার থেকে বলাই হয়েছে যে স্কুল কলেজ খোলার কথা বলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে মনে হয় আজকের ঘোষণার পর থেকে শিক্ষার্থীরাও হয়তো ধীরে ধীরে এই রাজপথ থেকে উঠে যাবে। অর্থাৎ ট্রাফিক নিয়ন্ত্রণে যে কাজগুলো তারা করছিল, যাদের দায়িত্ব ট্রাফিক পুলিশে, তাদের হাতে অর্পণ করে তারা চলে যাবে। ধন্যবাদ আপনাকে। সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার হতে পারে, তবে বিরাজনীতিকরণের চেষ্টা করা ঠিক হবে না বলে মনে করেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত না করার ওপর গুরুত্ব দিয়েছেন। বলেন, সংস্কারে থাকতে হবে ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষার প্রতিফলন। লাভলি বিথির রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ, এরই মধ্যে শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারে নতুন স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া। বিতর্কিতদের সরিয়ে সাংবিধানিক স্বশাসিত প্রতিষ্ঠান প্রশাসনে পুলিশে নিয়োগ দেয়া হচ্ছে যোগ্যদের। গ্রেফতার হচ্ছেন সহিংসতা, হত্যা, দুর্নীতি ও অর্থ পাচারের সাথে জড়িতরা। দক্ষতা এবং যোগ্যতার প্রধান বিচারটা হওয়া উচিত জনগণের আস্থা। গণ অভ্যুত্থানের পর এমন পরিবর্তন কাম্য বলে মনে করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বলেন, পরিবর্তন আনতে হবে দখলদারিত্বের রাজনীতির, তবে এমন পদক্ষেপে রাজনীতি যেন সংকটে না পড়ে এ নিয়ে সতর্ক করেছেন তিনি। যে যাদেরকে নতুন নিয়োগ দেওয়া হবে তারা কোনো রাজনীতি করতে পারবে না, কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। আমি এটার ঘোরতর বিরোধী। ইতিমধ্যে কিছু কিছু উচ্চারণের ফলে দুশ্চিন্তা করছি যে এইটা বিরাজনীতিকরণ, রাজনীতিবিদদের দিয়ে কিছু হবে না। এটাও কিন্তু একটা খুবই প্রতিক্রিয়াশীল রাজনীতি। রাজনীতি শূন্য করে দিতে পারলে এই দেশের উপরে কিন্তু অর্থশক্তি এবং বিদেশি প্রভুদের আধিপত্য এখানে 16 আনা কায়েম হবে। বর্ষিয়ান এই কমিউনিস্ট নেতা বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার করতে হবে, এজন্য মেয়াদ বিবেচনা, তবে এর উদ্দেশ্য যেন না হয় নিজেদের স্বার্থ হাসিল। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্য যেই ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেটা তাকে করতে হবে। এর বাইরে অন্য কোনো এজেন্ডা হাত দিলে পরে সেটা অনাধিকার চর্চা হয়ে যাবে। সুশাসন, নির্বাচনকালীন সরকারের প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধে সংস্কারের প্রয়োজনীয়তা অনিবার্য, তবে এজন্য যৌক্তিক সময়ে নির্বাচন না দিলে জনমনে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। এমনভাবে আমরা নির্বাচনের বিষয়টিকে পিছিয়ে রাখতে পারি না, অথবা যেটা মানুষের মধ্যে আবার নানা ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। ফলে এই পুরো প্রক্রিয়াটা শুরু করা দরকার, মানুষকে আস্থায় নেওয়া দরকার এবং পরিবর্তনের এই কাজগুলোকে যদি আমরা নির্দিষ্ট করতে পারি সেটার মধ্যে দিয়ে এই সময়সীমাও নির্ধারিত হয়ে যাবে। সাকি বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, রাজনৈতিক প্রক্রিয়াকে গণতান্ত্রিক করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মানুষের জীবনে জানমালের নিরাপত্তা এবং স্বস্তি আসলেই রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে তখন গুরুত্বের সাথে আনতে হবে যে কিভাবে আসলে আমরা সংস্কার কাজগুলো করব। সংসদ, বিচার বিভাগ এবং সরকার, এই তিনটে প্রতিষ্ঠানকে অনেকগুলো বড় সংস্কারের প্রয়োজন আছে। ক্ষমতার ভারসাম্যের জায়গা আনতে, জবাবদিহিতার জায়গা আনতে হবে। অসাম্প্রদায়িক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সুযোগ, এখন তা কাজে লাগানোর আহ্বান জোনায়েদ সাকির। চেষ্টা করতে হবে সবার জন্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
বগুড়ার সদর থানায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 101 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আলো জানবো আমার সহকর্মী মেহেরুল সুজন সেখানে রয়েছেন। সুজন, কখন মামলা দায়ের করা হলো এবং এ বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? ইসরাত, আজ শুক্রবার সকালে মামলাটি রেকর্ড হয়েছে বগুড়া সদর থানায় এবং এই মামলার বাদী একজন নিহত কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক সেলিম হোসেন, যিনি গত 4 আগস্ট বগুড়া শহরে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ চলছিল, আন্দোলন চলছিল, তিনিও ছাত্রদের সঙ্গে সেই মিছিলে ছিলেন এবং তার পরিবার কিন্তু এরপর থেকেই দাবি করছিলেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এই আন্দোলনে থাকার কারণে তার শিক্ষক ভাই সেলিমকে কুপিয়ে পিটিয়ে হত্যা করেছে বগুড়া শহরের স্টেশন রোড এলাকায়। এবং এই অভিযোগে গতকাল মধ্যরাতের পর আসলে অভিযোগটি দায়ের হয় এবং আজকে সকালে মামলাটি রেকর্ড হয়েছে সদর থানায়। এবং এই মামলায় হুকুমের আসামি করা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য ছিলেন সাবেক মন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এই মামলার দ্বিতীয় হুকুমের আসামি। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক যিনি রয়েছেন অর্থাৎ মুজিবুর রহমান মজনু এবং রাগিবুল হাসান রিপু, তারা দুইজন বগুড়া 5 এবং বগুড়া 6 আসনের সাবেক সংসদ সদস্য। তাদের দুইজন সহ স্থানীয় অন্তত 10 জন ইউপি চেয়ারম্যান, 8 জন বগুড়া পৌরসভার কাউন্সিলর, 2টি পৌরসভার মেয়র এবং 5 জন উপজেলা চেয়ারম্যানের নাম এই মামলায় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি এনেছেন নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী। এর পাশাপাশি কিন্তু ইসরাত, এই মামলায় অজ্ঞাত আরও প্রায় 350 জনকে আসামি করা হয়েছে এবং বাদী সেকেন্দার আলী তিনি দাবি করেছেন যে ছাত্র আন্দোলনে জড়িত থাকার কারণেই, ছাত্রদের সঙ্গে আন্দোলনে থাকার কারণেই তার শিক্ষক ছেলে সেলিম হোসেনকে হত্যা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমন অভিযোগ কিন্তু তিনি এজাহারে এনেছেন। ইসরাত, সুজন, ধন্যবাদ আপনাকে। যে কোনো মুহূর্তে চক্রান্তের মধ্য দিয়ে সুযোগ নিতে পারে শেখ হাসিনা, আজ এই শঙ্কা প্রকাশ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন সাম্প্রদায়িক সহিংসতা সহ নতুন ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, জনতার অর্জন নষ্ট করতে নব্য ফ্যাসিবাদ যেন জন্ম নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব জানান শিগগিরই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন 15 আগস্ট। বিগত কয়েক বছর দিনটি উদযাপনে দলের পক্ষ থেকে ছিল না আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং পরিবর্তিত রাজনীতিতেও একই অবস্থান ধরে রেখেছে বিএনপি। এত সহনশীল এবং সৌজন্যের পরিচয় দিয়েছেন, তিনি নিজেই বলেছিলেন যে 15 তারিখে আমরা কেক কাটার রাজনীতি করব না। একদিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে খালেদা জিয়ার জীবন এবং রাজনীতির নানা দিক তুলে ধরেন বিএনপি মহাসচিব। আপনার কেউ আজকাল তার নামও উচ্চারণ করেন, ভুলেও গেছেন মনে হয়। সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন, তাকে সব সময় মনে করা দরকার। ম্যাডাম, অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। মির্জা ফখরুলের শঙ্কা আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র আঁটছে, প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। একই সাথে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশও দেন বিএনপি মহাসচিব। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই হবে। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে পৌঁছাতে এখনো সময় বাকি। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই সাফল্য আসবে। এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে, তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে। নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তো তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনই আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে।
পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতাও কামনা করা হয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। চাকরি থেকে অব্যাহতি পাওয়া জিয়াউল আহসানকে গত 7 আগস্ট ভোররাতে আটক করে ডিজিএফআই সদস্যরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে তাকে বহনকারী বিমান বোর্ডিং ব্রিজে ফিরিয়ে এনে আটক করা হয়। জিয়াউল আহসান 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার NTMCর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 2009 সালে মেজর থাকাকালে র্যাব 2 এর উপ অধিনায়ক হন। ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন। পরে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। রংপুর কারাগারে কয়েদিদের দুপক্ষের মধ্যে মারামারিতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কারা পুলিশ। এই বিষয়ে আরও জানবো আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান সেখানে রয়েছেন। মাঝার, এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের, কি হয়েছিল সেখানে? ভিতরে আছেন 66 পদাতিক ডিভিশনের যিনি বিওসি আছেন, রংপুর জেলা প্রশাসন আছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ আছেন এবং এই মুহূর্তে কিন্তু রংপুর কারাগারের যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে এবং শান্ত, যেটি বলছেন আমার সাথে কথা হয়েছে সেখানে থাকা রংপুরের ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসানের সাথে, তিনি নিশ্চিত করেছেন যে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি শান্ত। তবে এর আগের যে বিষয়টি সেটি হয়েছে, ডিসি মোবাশ্বের হাসান যেটি জানিয়েছেন যে সকাল 8:30টার দিকে কয়েদিদের মধ্যে দুই পক্ষের মধ্যে মারামারি একটি ঘটনা ঘটে। সেই ঘটনায় একজন মারা যান, যিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। তার নাম হচ্ছে বাহাদুর বাদশা, তার বাবার নাম হচ্ছে বাহাদুর, তিনি রংপুরের পীরগঞ্জে বাড়ি। মূলত এই ঘটনাটি নিয়েই সেখানে উত্তেজনা তৈরি হয় এবং যারা কারাগারে কয়েদি এবং যারা হাজতি আছেন তারা যেটি বলবার চেষ্টা করছেন যে তারা এটার বিচার চান যে কেন সে মারা গেল, এই বিষয়ে উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনাটা থামানোর জন্যই কিন্তু সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী, কারা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ সহ অন্য যে বাহিনীর সংস্থারা আছেন তারা সেখানে গেছেন এবং তারা গুলি করেছেন, অর্থাৎ যে ফাঁকা শটগানের যে গুলি তারা করেছে উপরের দিকে করেছেন সেটি আমরা শুনেছি এবং এই মুহূর্তে সেটি শান্ত আছে এবং ডিসি যেটি জানিয়েছেন যে কি কারণে কি হয়েছে, কিভাবে হলো, কেন হলো, সে বিষয়টি তারা আরো কিছুক্ষণ পরে বলতে পারবেন। মাঝার, ধন্যবাদ আপনাকে। বাড়ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কলেবর। উপদেষ্টা হিসেবে আজ শপথ নেবেন নতুন আরও 4 উপদেষ্টা। বিকেল 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নিতে যাওয়া 4 উপদেষ্টা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও মোহাম্মদ ফাউজুল কবির খান। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 21 জনে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবদিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আজ বিকেল 4টায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 উপদেষ্টা শপথ নেন। সে সময় ঢাকার বাইরে থাকার জন্য অন্য 3 উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে 2 জন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেন গত রোববার। সবশেষ মঙ্গলবার উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুকী আজম। চাঁদপুরে জেলা বিএনপি সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি এবং তার ভাই ডক্টর JR ওয়াদুদ টিপু সহ 1700 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার। মামলার বিবরণ উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় 18 জুলাই দীপুমণি ও টিপুর নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ উদ্দিনের সেনগুপ্ত রোডের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভবনের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও লুটপাটের পর সেখানে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় দীপুমণি, তার ভাই টিপু সহ 510 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 1200 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কেন এমন কি হইল যে আমাদের জেলার সভাপতির বাড়িটা ভাঙচুর করা হইলো, প্লাস আমাদের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হইলো, প্লাস আমাদের অন্যান্য নেতা কর্মীর বাসাও ভাঙচুর করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। সকাল 9:30টায় এই কর্মসূচি শুরু হয়। সোনালু ছাড়াও নানা ঔষধি গাছ লাগানোর মধ্য দিয়ে তারা পালন করেন কর্মসূচি। এ সময় শিক্ষার্থীরা বলেন, শহীদদের স্মরণে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রত্যেক সাইডের জন্য একটি করে গাছ লাগানো হয়, সেই সাথে প্রতিটি গাছে একজন শহীদের নাম ঝুলিয়ে দেওয়া হয়। আয়োজকরা জানান, এই গাছ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করিয়ে দেবে। শহীদদের স্মরণে রেখে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তারা। নতুন বাংলাদেশটাকে একটু সুন্দরভাবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলতে পারি, সেই জন্য আসলে আজকে আমাদের এই উদ্যোগটা নেওয়া। যেহেতু তারা দেশের উন্নয়ন চেয়েছিল, গাছ বা বৃক্ষরোপণের থেকে বড় উন্নয়ন আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে আসলে হয়তো সম্ভব না। সোনালু গাছ আর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের জন্য একটা স্মৃতিস্বরূপ, ছোট একটা টোকেন আর কি আমাদের তরফ থেকে। আমরা ট্রাই করছি যে আরও শহীদদের নাম কালেক্ট করার, যত নাম আসবে আমরা অন্তত সবার নামে একটা করে হলেও যেন আমরা গাছ লাগাতে পারি। দেশ বিনির্মাণের শপথ নিয়ে মাঠে নেমেছে ছাত্রছাত্রীরা। ধ্বংসস্তূপ পরিচ্ছন্নতা থেকে অস্ত্র উদ্ধার, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে বাজার মনিটরিং, সব ক্ষেত্রেই তাদের অগ্রণী ভূমিকা। ছাত্রদের এমন দেশপ্রেমের সহযোগিতায় এগিয়ে আসছে সাধারণ মানুষও। গণঅভ্যুত্থানের পর দুর্বৃত্তের আগুনে পোড়া থানা পরিষ্কার করছে মুন্সিগঞ্জের শিক্ষার্থীরা। পৌর ভবন সহ শহরের অন্যান্য স্থাপনাও পরিষ্কার করে তারা। শুধু পরিচ্ছন্নতাই নয়, ট্রাফিকের দায়িত্ব পালন কিংবা নগরীর সৌন্দর্য বর্ধন, সবখানেই পদচারণা কোমলমতি শিক্ষার্থীদের। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বাজার মনিটরিংয়েও অগ্রণী ভূমিকায় এই শিক্ষার্থীরাই। জায়গাগুলো একদম নোংরা একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সবাই উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রাখছি। সব মিলে হয়তো 120 কি 130 জন মিলে কাজ করতেছি। আমাদের যারা শহীদ হয়েছে, আমাদের যারা ভাই বোন, তাদের উদ্দেশ্যে এটা আঁকা হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের শহরটাকে সুন্দর করে সাজিয়ে তোলা। বিভিন্নভাবে ওরা দেখাইতে চাইতেছে যে আমাদের আন্দোলনটা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এটা মনে রাখে, এটা একটা ইতিহাস হিসাবে যাতে থেকে যায়। দেশ গঠনে শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসছেন অনেকে। সন্তানদের দেশপ্রেমে খুশি অভিভাবকরাও। আমাদের মুন্সিগঞ্জের ছাত্র সমাজ যে আমাদের ট্রাফিক কন্ট্রোল তারা কন্ট্রোল করছেন, এই কাজটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। বাচ্চারা নানান ধরনের কাজ করতেছে, কেউ ট্রাফিকের কাজ করতেছে, কেউ রঙের কাজ করতেছে, এগুলো দেখে খুব ভালো লাগতেছে। বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছিল, এই আগুন নিভানো প্লাস হচ্ছে এইগুলো পরিষ্কার করা সম্পূর্ণ ছাত্রদের দ্বারা হচ্ছে। অবশ্যই ছাত্রদের আমরা সেলুট জানাই। এরই মধ্যে থানাগুলোতে ফিরছেন পুলিশ সদস্যরা। শৃঙ্খলা রক্ষায় ছাত্র জনতা সহ সকলের সহযোগিতা চান পুলিশ সুপার। আমরা চাই যে পূর্বে জনগণ আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে সেইভাবে তারা সহযোগিতা করবেন এবং আমরাও তাদেরকে সহযোগিতা করব এবং তাদের নিয়ে যে কোনো ভালো কাজ যে কোনো সময় আমরা করব ইনশাল্লাহ। জেলার 6 উপজেলাতেই দলে দলে ভাগ হয়ে কাজ করছে ছাত্রছাত্রীরা। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। ছুটির দিনে স্বস্তির আভাস রাজধানীর মাছ বাজারে। নদী ও চাষের সব ধরনের মাছের দাম কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা। তবে সুখবর নেই ইলিশে। ব্যবসায়ীরা জানালেন, রফতানি বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামীতে দাম আরও কমবে। এদিকে সবজি বাজারে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁচামরিচ। শুক্রবার সকাল থেকেই কারওয়ান বাজারে মাছ কিনতে ক্রেতাদের বেজায় চাপ। যেন কয়েকদিনের সংখ্যা কাটিয়ে আর মনা ভেঙেছে মানুষ। গতানুগতিক মাছ তো আছেই, সাথে ইলিশ কিনতেও আগ্রহের কমতি নেই গ্রাহকের। জানা গেল, গত সপ্তাহ থেকেই মাছের দর নিম্নমুখী। আকার ভেদে চাষের রুই কাতল মিলছে 250 থেকে 400 টাকায়, 150 টাকার আশপাশে মিলছে 1 কেজি পাঙ্গাস কিংবা তেলাপিয়া। 5 মিশালি ছোট মাছের প্লেট মিলছে 500 থেকে 600 টাকায়। তবে খুব একটা স্বস্তি নেই ইলিশে। 1 কেজির ওপরে সাইজ হলেই দাম উঠছে 1500 টাকা পর্যন্ত। এখন মোটামুটি আমদানি খুবই ভালো, চাঁদপুরের মাছের এইগুলো আমরা খুবই ভালো। আগে যেভাবে ছিলাম এখনো সেইভাবে আছি। আমি আশা করি যে এটার পরিবর্তন হওয়া উচিত। বাজারে এখন জ্বালায় না, আগের মতো দাদাবাজি সব শেষ। এখন আমরা ইনশাল্লাহ শান্তি আছি। অনেক খাবারের দাম কমে দেখা, উৎপাদনটা আরো বাইরে দেখাতে মনে করেন মাছের দাম মনে হয় আরো কমে যাবে। কিছুতেই কমছে না আমদানি করা সবজির দাম। এখনও কেজিতে 150 টাকা লাগবে টমেটো আর গাজর কিনতে। কাঁচামরিচের দামের ঝাঁঝে নাজেহাল অবস্থা ক্রেতাদের। এর বাইরে গত 2 সপ্তাহের তুলনায় অর্ধেকে নেমেছে করলার দর। ব্যবসায়ীরা জানালেন, চাঁদাবাজি বন্ধের সুফল মিলছে। মাঝে কিছুদিন নতুন গ্রুপ টাকা চাইলেও এখন সেই প্রবণতা কম।
চাঁদাবাজি বর্তমানে যেরকম না নাই, এরকম না যদি আরও কিছুদিন থাকে, আমি মনে করি যে সবজির দামটা আরও কমবো এবং হলো সবাই খাওয়ার উপযোগী হবে। তরকারির দাম আগের থেকে কমছে, যেরকম আগে অনেক সবজি ছিল 100-120 টাকা কেজি, 60 টাকা 50 টাকায় নেমে আইছে। তরকারির দাম কিছুটা কমছে, কিন্তু কাঁচামরিচের দামটা অনেক বেশি। কিছুতেই আলুর দামে লাগাম টানা যাচ্ছে না, এখনো খুচরা পর্যায়ে দর 60 টাকার আশপাশে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীতে নতুন গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাপেক্স। বেগমগঞ্জ 4 কূপ থেকে প্রতিদিন প্রায় 19 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করছে কর্তৃপক্ষ। স্থানীয়ভাবে চাহিদা মিটিয়েও যা যুক্ত হবে জাতীয় গ্রিডে। নতুন এই গ্যাস কূপের সন্ধানে খুশি স্থানীয় বাসিন্দারা। চলতি বছরের 29 এপ্রিল গ্যাসের সন্ধানে খনন শুরু হয় নোয়াখালী সোনাইমুড়ির বেগমগঞ্জে। 105 দিন পর মিলে সুখবর, বেগমগঞ্জ 4 কূপটিতে সন্ধান পাওয়া গেছে প্রাকৃতিক গ্যাসের। কূপটিতে 3113 মিটার গভীর পর্যন্ত 4টি স্তরে খনন করা হয়েছে। প্রাথমিকভাবে 3টি স্তরেই মিলেছে গ্যাসের সন্ধান। এখন চলছে সর্বনিম্ন স্তরের উৎপাদন টেস্ট। আমরা এখন যে কী পরিমাণ গ্যাস পাচ্ছি এবং তার সাথে উপজাত হিসাবে কী পরিমাণ কন্ডেন্সার এবং পানি আসছে সেটা পরিমাপ করছি। যে অভিজ্ঞ প্রকৌশলীরা আছেন তারা দিনরাত পরিশ্রম করে এই অয়েলটাকে আমরা কন্ট্রোল করছি এবং আজকে সেই প্রোডাকশন এবং টেস্টিং পর্যায়ে আসতে পারছি। এই কূপ থেকে প্রতিদিন 19 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস পাওয়ার আশা করছে বাপেক্স। সংস্থাটির মতে স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে এই বাড়তি গ্যাস। বাখরাবাদের এখানে যে ডোমেস্টিক যে তাদের ডিমান্ড আছে সেই ডিমান্ড খুব কম, অর্থাৎ ডোমেস্টিক ডিমান্ড দিয়েও আমাদের গ্যাস আরও উজ্জিত থাকবে। আমরা যদি জাতীয় গ্রিড লাইনে দিতে পারি তাহলে এই গ্যাসটা সব জায়গায় চলে যেতে পারবে। এই বেগমগঞ্জ 4-এর রেজাল্টের অনুযায়ী ভিত্তি করে আমরা বেগমগঞ্জ 5 এবং 6 নম্বর ডিলিং করব। ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে। এই গ্যাস কাজে লাগিয়ে আঞ্চলিক অর্থনীতি বেগবান করতে শিল্প কারখানা গড়ে তোলার তাগিদ এলাকাবাসীর। নোয়াখালীতে গ্যাস পাওয়াতে আমরা নোয়াখালীবাসী অত্যন্ত খুশি। তা আমরা চাই যে নোয়াখালীর উন্নয়নে গ্যাসটা কাজে লাগুক, কলকারখানা গড়ে উঠুক, এখানে কর্মসংস্থানের সৃষ্টি হোক। 2014 সালে বেগমগঞ্জ 3 কূপ থেকে মেলে গ্যাসের সন্ধান। সেখান থেকে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে বেগমগঞ্জ 5 ও 6 নম্বর কূপ খননের পরিকল্পনাও রয়েছে বাপেক্সের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 2036 সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। রাজধানী দিল্লির লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্বপ্নের কথা জানিয়েছেন। প্যারিস অলিম্পিক শেষ হয়েছে মাত্রই। 2028 সালে পরের অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে। এরপর 2032 সালের অলিম্পিক হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। ভারত 2036 অলিম্পিক আয়োজনের জন্য প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে। অলিম্পিক আয়োজনের দায়িত্ব কোন দেশ বা শহরকে দেওয়া হবে সেটি ঠিক করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এবারের অলিম্পিকে ভারত 1টি রূপা ও 5টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক জিতেছে। ভারত এখন পর্যন্ত 26টি অলিম্পিকে অংশ নিয়ে অর্জন করেছে মোট 41টি পদক। ভারতের ইতিহাসে এখন পর্যন্ত সবথেকে বড় ক্রীড়া আয়োজন 2010 সালের কমনওয়েলথ গেমস। এর আগে দিল্লিতে 1982 সালে অনুষ্ঠিত হয় 33 দেশের এশিয়ান গেমস। এছাড়া 2017 সালে ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবলের আয়োজক ছিল ভারত। রিয়ালের হয়ে সর্বোচ্চ 27টি শিরোপা জেতার রেকর্ড করেছেন লুকা মডরিচ। রিয়ালের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ছাড়িয়ে গেছেন 26টি শিরোপা জেতা নাচো ও দানি কারভাহালকে। তবে সব মিলিয়ে সব থেকে বেশি শিরোপা জেতার রেকর্ড মেসির। বার্সার হয়ে 35টি ট্রফি জিতেছিলেন লিওনেল মেসি। চোখটা ছিল কিলিয়ান এমবাপ্পের উপর। রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক বলে কথা। তবে সবার অলক্ষ্যে থেকেও আটালান্টাকে 2-0 গোলে হারানোর ম্যাচে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রিয়াল মাদ্রিদের লুকা মডরিচ। 2012 সালে টটেনহাম থেকে রিয়ালের নাম লেখানো মডরিচ রিয়ালের হয়ে জিতেছেন 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 5টি উয়েফা সুপার কাপ, 5টি ফিফা ক্লাব বিশ্বকাপ, 4টি লা লিগা, 2টি কোপা ডেল রে ও 5টি স্প্যানিশ সুপার কাপ। 535 ম্যাচে গোল করেছেন 39টি, গোলে সহায়তা করেছেন 86টি। রিয়ালের হয়ে সর্বোচ্চ 27টি ট্রফি জেতা মডরিচকে ক্লাবের পক্ষ থেকে স্মারক জার্সি উপহার দেওয়া হয়েছে। রিয়ালের ক্রোয়াট মিডফিল্ডার ছাড়িয়ে গেছেন 26টি শিরোপা জেতা নাচো দানি কারভালকে। এছাড়া করিম বেনজেমা ও মার্সেলো রিয়ালের হয়ে জিতেছিলেন 25টি শিরোপা। মডরিচের রেকর্ড গড়ার ম্যাচে রেকর্ড সর্বোচ্চ 6ঠবারের মতো সুপার কাপ জিতেছে রিয়াল। 5বার করে সুপার কাপ জিতেছে বার্সেলোনা ও এসি মিলান। রিয়ালের হয়ে গোল করেছেন এমবাপ্পে ও ফেদে ভালভার্দে।
এক ক্লাবের হয়ে সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ড যৌথভাবে রায়ান গিগস ও লিওনেল মেসির। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 35টি শিরোপা জিতেছেন গিগস, সমান 35টি শিরোপা বার্সেলোনার হয়ে জিতেছেন মেসি। তবে সব মিলিয়ে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড মেসির। বার্সার হয়ে 35টি ট্রফি জেতা মেসি সর্বমোট শিরোপা জিতেছেন 45টি। ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ তার ক্যারিয়ারে জিতেছেন 43টি শিরোপা। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে নতুন চুক্তি করেছে ইংলিশ ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন চুক্তি অনুসারে 2027 সালের 30 জুন পর্যন্ত ওল্ড ট্রামফোর্ডে থাকবে পর্তুগিজ তারকা। নতুন মৌসুম সামনে রেখে দল ঢেলে সাজাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বায়ার্ন মিউনিখ থেকে ডাচ তারকা ম্যাথিউস ডি লিকটিকে উড়িয়ে এনেছে রেড ডেভিলসরা। নতুনদের আনার পাশাপাশি পুরনোদের সঙ্গে চুক্তি নবায়নও করছে তারা। 2020 সালে স্পোর্টিং লিসবন থেকে 47 মিলিয়ন পাউন্ডে ইউনাইটেড যোগ দেন ফার্নান্দেজ। এরপর 2022 সালে নবায়ন করা চুক্তির মেয়াদ শেষ হতো 2026 সালে। এবার চুক্তির মেয়াদ 1 বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। গত মৌসুমে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে ফার্নান্দেজের সঙ্গে নতুন চুক্তি করেছে ইউনাইটেড। রেড ডেভিলসের হয়ে 4.5 বছরে 234টি ম্যাচ খেলেছেন তিনি। 29 বছর বয়সী ফার্নান্দেজ গোল করেছেন 79টি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 67টি। যুক্তরাষ্ট্র দলের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন কোচ মৌরিসিও পচেত্তিনো। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন তিনি। 2026 বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। মৌরিসিও পচেত্তিনোর কোচিং ক্যারিয়ার 15 বছরে, তবে এক যুগের বেশি সময় কোচিং করালেও কখনো জাতীয় দল সামলাননি। 2 বছর পর ফিফা বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। 48 দলের এই বিশ্বকাপে ফাইনাল সহ সব থেকে বেশি 78টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। 52 বছর বয়সী পচেত্তিনো সর্বশেষ ছিলেন চেলসিতে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় দলটি গ্রুপ পর্ব থেকে বাদ পড়লে চাকরি যায় কোচ গ্রেগ বারহাল্টারের। এরপর থেকেই একজন বড় নামের কোচ খুঁজছিল যুক্তরাষ্ট্র। আর্জেন্টাইন এই কোচ কাজ করেছেন টটেনহ্যাম, পিএসজি ও চেলসির মতো বড় ক্লাবে। ডেভিড ওয়ার্নার অবসরের পর থেকে নতুন ভূমিকায় স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ওপেন করছেন তিনি। ভারতের বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজে এই নতুন ভূমিকায় তার কোনো সমস্যা হবে না বলেই জানিয়েছেন তিনি। নতুন ভূমিকায় যথেষ্ট আত্মবিশ্বাসী স্মিথ। স্টিভেন স্মিথকে বলা হয় অস্ট্রেলিয়ার প্রজন্ম সেরা ব্যাটার। অস্ট্রেলিয়ার হয়ে জিতেছেন একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ, 2টি ওয়ানডে বিশ্বকাপ ও একটি টি20 বিশ্বকাপ। ভারতের বিরুদ্ধে নভেম্বর মাস থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। 5 ম্যাচের সিরিজে বড় দায়িত্ব থাকবে স্মিথের উপর। ওয়ার্নারের অবসর পর ওপেনিং পজিশনের দায়িত্ব সামলাবেন তিনি। আমি ভয় পাচ্ছি না। নতুন বলের বিরুদ্ধে খেলা অবশ্যই কঠিন। শুরুতে ধরে খেলতে হয়। একবার রান হতে শুরু করলে আত্মবিশ্বাস বাড়ে। এমন নয় যে আমি আগে ওপেন করিনি, তাই ভারতের বিরুদ্ধে বিশেষ কোনো সমস্যা হবে না। টেস্টে নতুন ভূমিকায় সুযোগ পেলেও অস্ট্রেলিয়ার টি20 দল থেকে বাদ পড়েছেন স্মিথ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেললেও জাতীয় দলে জায়গা পাচ্ছেন না। সেসব নিয়ে বেশি ভাবছেন না তিনি। দলে জায়গা পাওয়া নিয়ে আমি কিছু বলতে পারবো না, ওটা নির্বাচকদের কাজ। আমার কাজ ভালো খেলা। হতে পারে টি20তে এখন শুধু বড় শট মারতে পারা ব্যাটারদেরই জায়গা হচ্ছে, তবে এবারের বিশ্বকাপে দেখা গেছে শুধু বড় শটে আর ভরসা করা যাচ্ছে না। আশা করি নির্বাচকরা সেটি বুঝবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি টেস্টে ওপেন করেছেন স্মিথ। এর মধ্যে একটি ইনিংসে 91 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ভারতের বিপক্ষে 19 ম্যাচে 65.87 করে রান করেছেন 2042। সর্বোচ্চ রান 192, সেঞ্চুরি 9টি, অর্ধশতক 5টি। নতুন বলে বুমরা সিরাজদের খেলা কঠিন হলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না তিনি। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার। আমাদের সাথেই থাকুন।